বিজ্ঞান সাধারণ ও অসাধারণ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান কুইজ। গত অনুষ্ঠানে যারা ভালো করেছিল তাদেরকে আবার আমন্ত্রণ জানানো হয়েছে, সেই সঙ্গে কিছু নতুন প্রতিযোগীও যোগ দিয়েছে। আমরা প্রথমে সবার সাথে পরিচিত হয়ে নিই। আমি মুয়াজ বিন মাহবুব। আমি প্রজ্ঞা হালদার। আমি সিনান সাইফি রহমান। আমি নীলাঞ্জনা তাবাসসুম। আমি বিএম আবিদুল মুমিনিন। আমি মোহাম্মদ মাহিদ। আমি আসফিয়া মুজিবুল। আমি জারিফ ইশতিয়াক। আমি মোসাম্মদ হাফসা সিদ্দিকা। আমি অভয় সেন পিয়ান। আমাদের অনুষ্ঠানের 4টি পর্ব আছে। প্রথম পর্বটি হলো বিজ্ঞান সবখানে। সবখানে মানে সবখানে, যে আমরা ঘরোয়াভাবে যে আমাদের যে অভিজ্ঞতা, সেখানেও বিজ্ঞান আছে, মহাকাশে বিজ্ঞান আছে, মহাবিশ্বে বিজ্ঞান আছে, সব জায়গার থেকে আমরা সেটা। এখানে আমরা 5টা প্রশ্ন করব। 5টা প্রশ্নের উত্তর অনুযায়ী প্রত্যেক প্রশ্নের 5 নম্বর করে, সেটা ভাগ করেও দেওয়া যেতে পারে যদি একাধিক প্রতিযোগী বা অংশগ্রহণ করে। তো আমরা প্রথম প্রশ্নে চলে যাই। বিজ্ঞান সবখানের মধ্যে প্রথম প্রশ্ন। আমরা তারামণ্ডলীর কথা জানি, যে সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, এরকম অনেকগুলো তারামণ্ডলী আছে। কিন্তু সম্প্রতি আবার উপগ্রহ মণ্ডলীর কথাও শোনা যাচ্ছে। উপগ্রহ মণ্ডলী, এই উপগ্রহ মণ্ডলী আসলো কোত্থেকে? কেউ কি উত্তর দেবে না? উপগ্রহ মণ্ডলী, ঠিক আছে। আসলে এই উপগ্রহ প্রাকৃতিক উপগ্রহ নয়, এগুলো আমাদের কৃত্রিম উপগ্রহ, যেগুলো আমরা অসংখ্য উপগ্রহ এখন আমাদের আকাশে আছে। তাদের মধ্যে যেমন স্টারলিংক থেকে ইন্টারনেট নিচ্ছি, তাদের কয়েক হাজার উপগ্রহ আছে। সেগুলো নেটওয়ার্ক, একটা কনস্টেলেশনের মতো, একটা মণ্ডলীর মতো তাদের মধ্যে বোঝাপড়া আছে, একসঙ্গে চলছে। আমরা যে জিপিএস ব্যবহার করি, সেখানে 24টার মতো উপগ্রহ আছে, সেটাও একটা মণ্ডলী, কারণ তাদের মধ্যে একটা যোগাযোগ আছে। আমরা কাউকে নম্বর দিতে পারলাম না এটার জন্যে। আমরা পরের প্রশ্নে চলে যাই। কার্বন জিনিসটা খুবই পরিচিত জিনিস, কয়লা কার্বন, আবার হীরাও কার্বন। আমরা যে পেন্সিলে লিখি, পেন্সিলের শীষটাও কার্বন, বিভিন্ন ফর্মে আছে, বিভিন্ন রকম ক্রিস্টাল ফরমেশনে সেগুলো আছে, সেই জন্য ডিফারেন্ট। কিন্তু খুব আধুনিক কার্বনের একটা উপায় হলো গ্রাফিন। এই গ্রাফিন জিনিসটা মুয়াজ বলবে। এটা গ্রাফিন হচ্ছে মূলত আপনার কন্ডাক্টিভ কার্বন, মানে আমরা বর্তমানে কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল হিসাবে ইউজ করে থাকি কপারের মতো বিভিন্ন মেটাল, কিন্তু এখন কপার তো হচ্ছে আপনার রেয়ার আর্থ মেটাল, এটা শেষ হয়ে যাবে যদি আমরা মাইন করতে থাকি। সো এটা অল্টারনেটিভ হিসেবে আমরা গ্রাফিন আবিষ্কার করেছি, যেটা আরেকটা কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, যার মাধ্যমে ইলেকট্রিসিটি ফিউচারে এটা কন্ট্রোলে আনার মাধ্যমে আমরা ইজিলি। তার গঠন বৈশিষ্ট্যটা কি, যেটা আসল কথা, গঠন বৈশিষ্ট্যটা? তো গঠন বৈশিষ্ট্য হচ্ছে গ্রাফিন হচ্ছে মূলত অনেক থিন লেয়ার, গ্রাফাইট কিন্তু অনেক থিন লেয়ার। কার্বন অনেক থিন লেয়ারে। কত থিন? অ্যারাউন্ড 10 ন্যানোমিটার। এটা ন্যানো পর্যায়ে। ঠিক আছে, আমরা মুয়াজকে পুরো নম্বর দেব। মোটামুটি মুয়াজ সবই বলতে পেরেছি। এটা ন্যানো টেকনোলজিরই একটা এক অ্যাটম পুরু একটা পাত, এবং এই জন্যই এটার কন্ডাক্টিভিটি বেশি। এটা শুধু কন্ডাক্টিভিটি না, এটার শক্ততা, যেটা দৃঢ়তা, সেটা কিন্তু ইস্পাতের চেয়ে অনেক বেশি। যেহেতু ওই লেভেলে, ন্যানো লেভেলে হওয়াতে এটা কিন্তু অত্যন্ত শক্ত একটা জিনিস। কাজে এর যান্ত্রিক গুণও খুব, আবার ইলেকট্রিক্যাল গুণও খুব। তো আমরা মুয়াজকে 5 নম্বর দেবো এটার জন্যে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, আমাদের বাদ্যযন্ত্রের মধ্যে, একটা অর্কেস্ট্রার মধ্যে একটা জিনিস সবসময় থাকে, তবলা, বায়া তবলা। একটা বায়া, একটা তবলা। তো দুটাতেই যদি আমরা লক্ষ্য করি, দেখবো যে একটা কালো অংশ থাকে, বেশ পুরু কালো অংশ থাকে, একটা বৃত্তাকারে থাকে, যদিও একটাতে একরকম আর একটাতে অন্যরকম, কিন্তু থাকে। সিয়াহি বলে এটাকে। ওটা কেন, এটার বৈশিষ্ট্যটাকে, এটা কেন করা হয়? কারো কোনো ধারণা নেই? এটা আন্দাজ তো করা যায়। কেন, কি এর মধ্যে কালো একটা অংশ কেন? কালো অংশের ভেতর বাতাসের যে ভাইব্রেশন, সেটা অন্য অংশের চেয়ে বেশি হয়। এবং কেন বেশি হবে? সেটা অন্য ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আর কি কেউ চেষ্টা করবে এটা? আমি আবার দিচ্ছি মুয়াজ। কারণ হয়তো কালো অংশে ইলাস্টিসিটিটা বেশি, এর জন্য কালো অংশটা ভাইব্রেটটা বেশি করে, তাই কালো অংশে। ভাইব্রেট বেশি করার অর্থ কি?
প্রাইভেট বেশিগুলো হচ্ছে মানে এটার ফ্রিকোয়েন্সি বেশি। ঠিক আছে, আমাকে এখানেই থামতে হবে। কিছুটা সত্যতা আছে, আমি মহেশকে কিছু নম্বর দেবো এটার জন্যই। হয়তো আসলে একই কথা সিনানো বলেছে, আমার মনে হয় 2-2 করে তারা পেতে পারে, কিন্তু আসলে অনেক কিছু। এটা এই তবলার, বায়া তবলার যে অংশটা, যে বৃত্তাকার একটা অংশ, সিহাই যেটা বলে, এটা আসলে তবলাতে একরকম কেন্দ্রে আছে। তবলাতে তার কাজ হলো, এটা একটা পুরু জিনিস, এটা থিকনেস বেশি, অক্সাইডের লেয়ার দিয়ে এটাকে বেশ থিক করা হয়, ফলে এটার যে রিজনেট করে, অনুরণন হয় তবলার সঙ্গে, এটা সাউন্ডটাই অন্যরকম। ওই জায়গায় যখন চাটিটা মারে তখন কিন্তু অন্যরকম সাউন্ড তবলায়। আবার বায়া মানে যে বড় যে জিনিসটা পাতিলের মতো, তার ভিতরে যখন এই অংশটা থাকে সেটা কিন্তু মাঝখানে থাকে না, একটু এক পাশে থাকে, লো ফ্রিকোয়েন্সির আওয়াজ। এই যে বললো বেশি, সেটা তবলার ক্ষেত্রে একটু বেশি হয়তো হতে পারে, কিন্তু সেটা হলো রিজনেন্সের জন্য। আর ওটা হচ্ছে প্রধানত এটাকে লো টোনে আনার জন্য, নিম্ন খাদের জিনিস। তো আমরা 2-2 করে দেবো, খুবই অংশত উত্তর সঠিক ছিল। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। উই পোকা, আমরা সব ভয়ে থাকি এই উই পোকার জন্য, কারণ সব কিছু নষ্ট করে ফেলে। কিন্তু উই পোকাকে তো দেখি না, কিন্তু উই পোকার একটা জিনিস আমরা যদি দুর্ভাগ্য হয় দেখি আমাদের বাড়িতে দেওয়ালে একটা টানেল বানিয়ে বানিয়ে সে যাওয়ার চেষ্টা করছে। আমরা বলি উইয়ের টানেল বা উইয়ের পথ, এবং সরু একটা রেখার মতো চলে যায় হয়তো পুরো দেওয়ালের এদিক থেকে এদিক। এই টানেলটা কী দিয়ে বানায়, কেন বানায়, এটার ব্যাপারটা কী? উইয়ের টানেল, এটা উইয়ের যখন, তার ভিতরে নিশ্চয়ই উই থাকে, তার টানেল কেন দরকার হলো? কেউ চেষ্টা করবে না? উইকে কেন বাইরে দেখা যাচ্ছে না, টানেলের ভিতর দেখা যাচ্ছে, বাইরে আমরা দেখি না উইকে? আমার মনে হয় কেউ উত্তর দিচ্ছে না। এটা বেসিক্যালি কেউ নম্বর পাবে না এটার জন্য, তার নিরাপত্তার জন্য। উই অত্যন্ত নাজুক জিনিস, অত্যন্ত নাজুক জিনিস। যারা উই দেখেছে তারা জানে, উইয়ের ডিবিতে উই দেখা যায় মাঝে মাঝে। তো তারা নাজুক, তারা আলো সহ্য করতে পারে না, আর শুষ্কতা সহ্য করতে পারে না। তাদের বডিটা খুব আর্দ্র, ভিজা। ওপেন জায়গায় আসলে মিনিটের মধ্যে সে শুকিয়ে যাবে, তো কাজেই সেটা সে সহ্য করতে পারে না। ওর ভিতরে কিন্তু যথেষ্ট আর্দ্রতা থাকে, যেটা যায় সে নিজে বানায়। এটা সে চলাচল করার আগে ওই টানেলটা বানায় নেয়, মাটি একটু নেয়, বালি টালি নিয়ে, কাঠের গুঁড়া, আর তার স্যালাইভা, মুখের থেকে থুথু স্যালাইভা নিয়ে ওটাকে গ্লুর মতো ইউজ করে সে, ওটা তার বিল্ডিং ম্যাটেরিয়াল, সেই টানেল বানিয়ে যায়। ওটা দেখলে সাবধান হতে হবে যে এটা আসছে কিন্তু মাটির থেকে, সে তো 12 তলায় চলে যাচ্ছে এটা এই টানেল বানিয়ে। তখন কিন্তু ওই চারিপাশের মাটিতে মানে বিশুদ্ধ করতে হবে, মানে ওই নাশ করে, নইলে কিন্তু রক্ষা নেই। কিছু বইপত্র, আসবাব, কিছু রক্ষা নেই। ঠিক আছে, আমাদের শেষ প্রশ্ন এই পর্বে, যে করোনা কালে যে আমরা অতিক্রম করে আসলাম একটা বিরাট সংকট, তখন একমাত্র উপায় ছিল প্রতিরোধ গড়ে তোলা। মানুষকে রক্ষা করার একমাত্র উপায় ছিল প্রতিরোধ গড়ে তোলা। এই প্রতিরোধ গড়াটা করোনার বিরুদ্ধে প্রতিরোধ, ভাইরাসের বিরুদ্ধে। এই প্রতিরোধের ছিল একটা হলো যে টিকা দেওয়া। তো যারা টিকা নিল তারা তো বেঁচে গেল, সহজে আর হবে না, তারা এক ধরনের তাদের মধ্যে ইমিউনিটি এসে গেছে। তারা বলবে যে আমরা টিকা নিয়েছি, আমরা ইমিউন, ঠিক আছে। আবার কারো হয়ে গেছে, সেটাও এক ধরনের ইমিউনিটি, হয়ে গেছে, আমি বেঁচে গেছি, মানে আমার হয়ে গেছে, আর হবে না, তো আমি ইমিউন। কিন্তু এইভাবে যখন কারো হয়ে যাচ্ছে, কারো টিকা নিচ্ছে, তখন আমি বলবো যে আমিও বেঁচে গেছি। কারণ আমাদের সবার যখন টিকা নিচ্ছে, কিন্তু আমি কোনোটাই করিনি, কিন্তু আমিও বেঁচে গেছি। কেন? মোমেনিন বলবে বেসিক্যালি আমরা মেমোরি সেল যেগুলো আর কি আছে অ্যান্টিবডির, ওগুলো হয়তো খাপ খাইয়ে নিয়েছে এতদিনের মধ্যে যে কোভিড। না, এটা হয়নি, আমি অন্য কাউকে শোনা। এখানে খুব সম্ভবত হার্ড ইমিউনিটির কনসেপ্টটা বোঝানো হচ্ছে। হার্ড ইমিউনিটি মানে হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলের ভেতর যদি অধিকাংশ মানুষেরই কোনো ভাইরাসের বিরুদ্ধে রেজিস্ট্যান্স ইমিউনিটি গ্রো করে, তাহলে হচ্ছে হার্ড HERD, হার্ড মানে ঝাঁক, রাইট।
এবং তাহলে সেক্ষেত্রে আমারও হচ্ছে আর মানে রোগে আক্রান্ত হওয়ার চান্স কম, কারণ সবারই যেহেতু ইমিউনিটি চলে এসেছে, তাহলে আর মাঝখানে আমি আছি, ইনফেকশন জি আমার তো হবে না, কার থেকে হবে, কার থেকে হবে আসতে হবে তো জি এটা। সেটাই। কাজে এটাও কিন্তু একটা চারিদিকে হয়ে যাওয়া, তখন কিন্তু এটাকে হার্ড ইমিউনিটি বলে। সিনান ভেরি রাইট, 5 নম্বর পাবে সিনানিটির জন্য। আমাদের পরের পর্ব, এটা ইতিহাসের বাঁক। আগের দিনে চলে যাব, সেটা খুব বেশি দিন আগে না হতে পারে, আবার অনেক দিন আগে হতে পারে, কিন্তু বিজ্ঞান ইতিহাস খুবই ইন্টারেস্টিং ইতিহাস, বিজ্ঞানের ইতিহাস। পুরো গল্পটা বলতে হবে, আমি হয়তো কিছুটা বলে দেবো, পুরো বলতে হবে কী হয়েছিল। এখানেও 5টা প্রশ্ন এবং প্রত্যেকটাতে 5 করে, এটাও ভাগ করে দেওয়া যাবে। প্রথম, আটলান্টিকের এপার থেকে ওপার, মহাসমুদ্র পার হয়ে রেডিও বার্তা দেওয়া, সেটা কে দিল, কিভাবে দিল, কোথা থেকে কোথায় দিল? বিজ্ঞানীটার নাম হাইনরিক হার্টজ। বিজ্ঞানী না, উত্তর সঠিক হয়নি, আমি আবার এটা দেখছি। এটা প্রথম বার্তাটাকে পাঠিয়েছিলেন সাকসেসফুলি আটলান্টিকের এপার ওপার মোমেন্ট গুগলিয়েলমো মার্কনি। মার্কনি, গুগলিয়ামো মার্কনি। কোথা থেকে কোথায় বার্তা পাঠালেন, বার্তাটা কি ছিল? এইটা আমি শিওর না অ্যাকচুয়ালি। শিওর না হলে আমি শিওরটা একটু শুনি। বেসিক্যালি উনি হচ্ছে হয়তো বাইবেলের কোনো একটা ভার্স দিয়েছিলেন। না, বাইবেলের ভার্স না, এত কিছুর মধ্যে যেতে পারেননি। এটা আরও ছোট্ট জিনিস ছিল, সংক্ষিপ্ত। কেউ কি বলবে? আমি আবার সুযোগ দিচ্ছি। মার্কনিটা ঠিক হয়ে গেল, কিন্তু আরও বেশি জানতে চাই। না বোধহয়, এটা একটা বিরাট ইতিহাস। মার্কনি চলে গেলেন ইংল্যান্ডের কর্নওয়ালে। কর্নওয়াল যেটা ইংল্যান্ডের পশ্চিম দিকে যে চিকন একটা জায়গা, দক্ষিণ ইংল্যান্ডের কর্নওয়ালের একেবারে ল্যান্ড স্যান্ড, যেখানে ওখানে পল্ডু বলে একটা জায়গা আছে, পল্ডু। সেই পল্ডুকে উনি একটা সেন্টার করলেন, এখান থেকে ব্রডকাস্ট হবে, এখান থেকে যাবে, মেসেজটা যাবে। আর রিসিভ করা হবে কোথায়? আটলান্টিকের অপর পারে কানাডায়, নিউফাউন্ডল্যান্ড। নিউফাউন্ডল্যান্ডের একটা জায়গা, এটার নাম হলো সিগন্যাল হিল। এই সিগন্যাল হিলে তো এখানে উনি ব্যবস্থা করে গেলেন, অনেক অ্যান্টেনা সিস্টেম ছিল ওখান থেকে। আর উনি নিজে চলে গেলেন নিউফাউন্ডল্যান্ডের সিগন্যাল হিলে, ওনার একজন সহকারী দিয়ে ঘুড়ি এবং বেলুন অ্যান্টেনা দিয়ে চেষ্টা করলেন। কি পাঠাবে কথা ছিল, পরপর 3 দিন ধরে পাঠাতে থাকবে, কয়েক ঘন্টা করে দিনে, এতটার থেকে এতটা। ছোট্ট একটা মোর্স কোডে একটা শব্দ, এস, ইংরেজি এস শব্দটা, যেটা হলো ডট ডট ডট, শুধু ডট ডট ডট। হ্যাঁ, আমরা বাংলায় বললে টরে টরে টরে, ডট ডট ডট, মানে সুইচটা 3 বার টিপবে তাড়াতাড়ি, ডট ডট ডট। এটা বারবার ডট 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 সে করছে। আর ওরা চেষ্টা করছে যে এটা রিসিভিংয়ে শোনা যাচ্ছে কিনা, ইয়ারফোনে শোনা যাচ্ছে কিনা, ডট ডট ডট। প্রথম দিন শুনতে পারে নাই, দ্বিতীয় দিন বেলুন উড়ে গেছে, অ্যাক্সিডেন্ট, ঝড়, পারে নাই, অনেক ঘটনা ঘটছে। পরে দেখা গেল যে আস্তে আস্তে ডট 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 আসতেছে। এটা ছিল বিরাট বিজয়। সাংবাদিকরা বিশ্বাস করে না, কারণ উনি শুনেছেন, ওনার সহকারী শুনেছেন, কি বিশ্বাস। তো তারাও আসলো, আরও কদিন অপেক্ষা করে আবার সেই ডট 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 শোনা গেল, সেই প্রথম রেডিও ট্রান্সমিশন। তা আমরা মোমেনিন বোধহয় তাকে আমরা গুগলিয়ামো মার্কনির নাম বলা, মার্কনি এত বিখ্যাত হয়েছে এটার কারণে। আমরা 3 মার্ক দেব, 3, পুরা জিনিসটা বলতে পারিনি, পুরা গল্প। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। শীতের সবজি এখন চারিদিকে দেখা যাচ্ছে, তার মধ্যে কপি জাতীয় অনেক, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, সবুজ কপি, আর পরবর্তীকালে আরও জিনিস এসছে, স্প্রাউট, ওটাও কপি জাতীয়, স্প্রাউট, ব্রকলি পাওয়া যাচ্ছে এখন সব। এই এক কপির এত রকম ভ্যারাইটি, এটা কি করে আসলো, কখন আসলো, এটার ইতিহাসটা কি? এটার একটা ইতিহাস আছে। মানে একই উদ্ভিদ কি করে বিভিন্ন ভ্যারাইটির আমরা পাই। এখনও আমরা দেখি মূলা কত রকমের হচ্ছে, অনেক বড় ছোট, যে পেয়ারার মধ্যে কাজি পেয়ারা, ছোট পেয়ারা, আগে ছিল না, এখন হচ্ছে। কে বানাচ্ছে এগুলো, কীভাবে হচ্ছে? পুরাটা বলতে পারবো না, তবে টিস্যু কালচারের মাধ্যমে আমরা একটা সবজির বা যে কোনো উদ্ভিদের অনেকগুলো ভ্যারাইটি পেতে পারি। জি, এটার জন্য টিস্যু কালচার দরকার হয় না নীলাঞ্জনা, আমরা এটা আবার দেব যদি।
বেসিক্যালি ন্যাচারাল ওয়েতেই হচ্ছে, মানে বেসিক্যালি অ্যানিমেলরা আর কি এটাতে হচ্ছে অবদান রাখতেছে। ন্যাচারাল এটা কি? আমি মনে করি যে আমরা একটা বাঁধাকপির বীজ কোথাও বপন করা হয়েছে, সো অ্যাট দ্য সেম টাইম যদি অন্য কোনো ফল থেকে পরাগায়ন নেওয়া অবস্থায় সেই বীজের উপর দিয়ে যায়, তখন সেই পরাগায়নের মাধ্যমে সংক্রমণ হয়ে শুধু কপির থেকে এগুলো হচ্ছে, একটা কপির থেকে এত রকম কপি হয়েছে, এবং আজকে হয় নাই। এটা ইতিহাসের অংশ, ইতিহাসের অংশ। কেউ ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে কি সিলেকশন? কোনো কপি জাত অন্যান্য কপি জাতের চেয়ে বেশি রেজিস্ট্যান্স টু এনভায়রনমেন্টাল, মানে প্রাকৃতিক বিভিন্ন ধরনের বৈরিতার প্রতি রেজিস্ট্যান্ট, এবং সেই কপিগুলোই হচ্ছে নেচার সিলেক্ট করবে যাতে সেগুলোই বেশি বেশি হচ্ছে যাতে পরবর্তী রিপ্রোডিউস করে, এবং তার মাধ্যমে নতুন নতুন জাত হবে। অর্থাৎ একটা কপি থেকে পরের জেনারেশনে একটু নতুন ধরনের কপি হবে যেগুলোর আরেকটু বেশি ভালো। আমি সিনানকে কিছু নম্বর দেব। সে একটা কথা বলেছে একটা শব্দের জন্য, সিলেকশন। এটা হলো আর্টিফিশিয়াল সিলেকশন। নেচারে একটা সিলেকশন হয়, এটা কিন্তু কৃষকরা সিলেকশন করেছে, সিলেকশন। কিন্তু বাকি কথা ঠিক না, বাকি কথা সে ঠিক মতো বলতে পারেনি। তো আমরা পুরো নম্বর দিতে পারবো না, 3 নম্বর দেবো সিনানকে। এটার জন্যে 3000 বছর আগে কৃষকরা এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল। সেই ভালো কৃষকরা মধ্যপ্রাচ্যে, ভূমধ্যসাগরের তীরে ভালো কৃষক ছিল ওরা। তো কি তাদের কাছে একরকম কপি, একটা কপি ছিল ব্রাসিকা ওলারেসিয়া বলে, এটার নামটা বৈজ্ঞানিক নাম। এটা কপি শাক, এখনও আছে কপি শাক। এই কপি শাকটাই ছিল, কিন্তু ওদের একটা কতদিন খাবে। তো এই কপি শাকের ওরা করলো কি, পাতার বার্ডটা, কলিটা, পাতার কলি, এই পাতার কলিটা যেগুলোর একটু বেশি পুষ্ট, শুধু সেটার চাষ করলো। তারপর দেখা গেল তার মধ্যে যেটা বেশি পুষ্ট সেটার চাষ করলো, তারপরে তার মধ্যে যেটা বেশি পুষ্ট সেটা চাষ করলো, সিলেকশন করে করে। শেষ পর্যন্ত দেখা গেল এই পাতার কলিটাই বিরাট হয়ে গেল, ওটা বাঁধাকপি। কোথায় কপি শাক, তার পাতার কলি হয়ে গেল বাঁধাকপি। এরকম ফুলের কলিকে করে করে ফুলকপি। এরকম এক এক জিনিস সিলেক্ট করে করে অনেক দিন সময় লেগেছে। পরবর্তীকালের মানুষও করেছে, ইউরোপিয়ানরা করেছে, পরে আরও নতুন ব্রকলি বের করেছে, এগুলো বের করেছে। তো এটা মানুষের, কৃষকদের একটা আর্টিফিশিয়াল সিলেকশন। এখন সিনান 3 নম্বর পাচ্ছে এটার জন্যে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল, সবাই আমরা জানি। সেখানে স্টিম ইঞ্জিন আবিষ্কৃত হয়েছিল। তো স্টিম ইঞ্জিন প্রথম আবিষ্কৃত হওয়ার আরও পরে জেমস ওয়াট, তার নাম সবাই জানে, উনি খুব ভালো স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। তো প্রথমটা ভালো হলো না, নিউকোম্যান যেটা করেছিল, এটা ভালো হলো কেন? আসফিয়া। প্রথম যে আবিষ্কারটা করছিল বিজ্ঞানী নিউকোম্যান, ওইটাতে কি হয়েছিল যে 2টা সিলিন্ডারের মাধ্যমে করা হয়েছিল। তো ওইটাতে খুব বেশি ব্যয়বহুল হয়েছিল। এটা মানে আমরা জানা ওইটা থেকে মানে লাভ করতে পারতেছি, তার থেকে বেশি ব্যয় হয়ে গেছে। কেন সেটা? কারণ বাষ্প দেওয়ার জন্য এটা কয়লার খুব বেশি মানে প্রয়োজন হইতেছিল, যার কারণে হলো বেশি ব্যয়বহুল হয়ে গেছে। তবে পরবর্তীতে জেমস ওয়াট আরও নতুন কিছু 2টা বিষয় মানে অ্যাড করে ওইটাকে একটু মানে সাশ্রয়ী করে দিছিল, যেটা আগের থেকে অনেক বেটার ছিল। সেই 2টা বিষয় কি? কেউ কি এখন কারো মনে পড়ছে সেই 2টা বিষয়ে কি? জেমস ওয়াট নতুন কি করেছিল যে কারণে এটা ক্লিক করলো এবং সব জায়গায় চলে গেল স্টিম ইঞ্জিন, কল কারখানা, পাম্প, সব জায়গায়, রেলওয়ে, সব জায়গায় চলে গেল। আসফিয়া জিনিসটা বলেছে, মূল জিনিসটা, তবে একটু ভুল পথে বলেছে, সেজন্য পুরো নম্বরটা আসফিয়াকে দিতে পারবো না। এখানেও আমরা 3 নম্বর দেব। ব্যয়বহুল মানে ওয়েস্টফুল, তার মানে আমার কয়লা বেশি লাগবে, কারণ এটাকে গরম করতে কয়লা বেশি লাগে। কারণ কি? কারণ হলো নিউকোম্যান ইঞ্জিনে একই সিলিন্ডার, এটাকে গরম করা হতো, তারপর নেক্সটটায় যাওয়ার জন্য এটাকে ঠান্ডা করা হতো। আগে ঠান্ডা পানি দিয়ে এটাকে ঠান্ডা করা হতো, আবার স্টিম দিয়ে গরম করা হতো। তার মানে একবার ঠান্ডা হয়ে গেলে আবার গরম করতে অনেক স্টিম লাগতো। উনি করলেন কি, ঠান্ডা হওয়ার কাজটাকে বাইরে নিয়ে গেলেন, আরেক জায়গায় নিয়ে গেলেন। ওটাকে বলে কনডেন্সার, যেখানে স্টিমটা ঠান্ডা হয়ে আবার পানি হয়ে যাবে, কনডেন্সার। কাজে এখানে কাজ শেষ হয়ে গেলে স্টিমটা ওখানে চলে গিয়ে পানি হয়ে যাচ্ছে। ওটা গরমেই রইল, এটা সবসময় ঠান্ডাই রইল। কাজেই ঠান্ডাকে আর গরম করতে হচ্ছে না, গরমকে গরম করতে হচ্ছে। এটা হচ্ছে তার একটা বিরাট জিনিস। আরেকটা হচ্ছে ডাবল অ্যাকশন, যে আগের ইঞ্জিনে একবার একদিক দিয়ে ঠেলা দিলে তারপর সে নিজেই নেমে আসতো নিজের ভারে। এখন তা না, ঠেলা দিলে ওই দিক থেকে আবার স্টিম দিত, সেখান থেকে আবার ঠেলা খেয়ে এদিকে আসতো। তো কাজে ডাবল অ্যাকশন যখন হতে লাগলো, এটা অনেক এফিশিয়েন্ট হয়ে গেল। এই 2টাই ছিল
জেমস ওয়াটের প্রধান। তা আমরা আসফিয়াকে 3 নম্বর দিয়েছি এটার জন্যে। আমরা পরেরটায় চলে যাচ্ছি, পরের ইতিহাস। এই ইতিহাসের জন্য ডেনমার্কে চলে যাব। আমরা প্রায় আরও 50 বছর পরে চলে আসলাম 1820-এর দিকে। সেখানে আমরা দেখছি ডেনমার্কের বিজ্ঞানী ক্রিশ্চিয়ান ওয়েস্টেড, উনি সেই সময় নতুন হয়েছে ব্যাটারি তো বলা যাবে না, এটা হলো পাইল, যে ভোল্টাইক পাইল, ভোল্টা বানিয়েছে ভোল্টাইক পাইল, ওটার থেকে ইলেকট্রিসিটি নামক একটা জিনিস তারের ভিতর দিয়ে আসে, নতুন নতুন দেখা যাচ্ছে এটা। তো উনি ডেমনস্ট্রেট করছিলেন ওনার ল্যাবরেটরিতে, সেই তারটা গরম হয়ে যায়, ইলেকট্রিসিটি গেলে সেই তারটা গরম হয়ে যায়। আবার ওনার সহকর্মী কেউ কেউ বলছেন যে এটার মধ্যে একটু চুম্বকের ভাব আছে, তো ঠিক মতো বলতেও পারেন না। কিন্তু ওয়েস্টেড কী করলেন, একটা কম্পাস নিয়ে আসলেন ওখানে, কম্পাসটা ঘুরে গেল। কম্পাসটা যে উত্তর দক্ষিণে থাকে, উত্তর দক্ষিণে না থেকে এটা ঘুরে গেল, মানে এমনভাবে রেখেছিলেন যেটা ঘুরে গেল। এটাকে উনি বিরাট আবিষ্কার হিসেবে দেখলেন। সেই আবিষ্কারটা কোথায় বিরাট, কি হয়েছিল এরপর? মেইনলি গরম হওয়ার কারণ হয়েছিল হচ্ছে রেজিস্ট্যান্স বেশি হওয়ার কারণে, আর যে চুম্বকের ধর্মটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণে হয়েছিল। তো যেহেতু একটা কয়েলের মধ্য দিয়ে আমাদের ইলেকট্রিসিটি যাওয়ার সময় তার মধ্যে আমরা চুম্বক ক্ষেত্র দেখতে পাই, সেই জিনিসটাই উনি হচ্ছে ওই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ যাওয়ার সময় ইয়া করছিলেন, যা তিনি হচ্ছে কম্পাসের মাধ্যমে দেখার পর বুঝতে পেরেছিলেন যে এটা হচ্ছে এইভাবে করে। এর ফলশ্রুতি কি হলো? এর ফলশ্রুতিতে আমরা আর কি ট্রান্সফরমারে দেখতে পাই যে কম বিদ্যুৎ প্রয়োগ করে আমরা বেশি ভোল্ট অথবা বেশি ভোল্ট প্রয়োগ করে কম বিদ্যুৎ এরকম এক ধরনের আবিষ্কার করা হয়, যার মাধ্যমে আমরা আর কি দ্রুত কম রেজিস্ট্যান্স ব্যবহার করেই আমরা যাতে বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। এটা বিদ্যুৎ উৎপাদন ঠিক না, এটা হলো ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম, এই দুইটা জিনিসকে আসলে এক জিনিস করে ফেলা হলো। এই যে আমরা জারিফকে পুরো নম্বরই দেবো, ওটার জন্য 5 নম্বর। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, ইতিহাসের পরের প্রশ্ন। আমরা জানি যে জীবকোষের যেটা নিউক্লিয়াস আছে কেন্দ্রে, সেখানে একটা জিনিস আছে, কারণ ক্রোমোজোম বলে, সেই ক্রোমোজোমটাই আসলে সন্তানের কাছে বাবা মার থেকে যায় এবং তার বৈশিষ্ট্যগুলো নিয়ে যায়। তো বৈশিষ্ট্য যে ক্যারি করে, যেটাকে এর আগে জিন বলা হয়েছিল, এখন বোঝা গেল যে এটা ক্রোমোজোমে আছে এবং সেই ক্রোমোজোমে বেসিক্যালি কিছু একটা সন্তানের মধ্যে নিয়ে যাচ্ছে। এখন নিউক্লিয়াসের মধ্যে 3টা জিনিস আছে, ডিএনএ আছে, আরএনএ আছে, প্রোটিন আছে, প্রচুর প্রোটিন আছে। প্রথম কখন আমরা বুঝলাম, কে এটা বুঝতে দিল যে না প্রোটিনও না আরএনএও না, এটা ডিএনএ নিয়ে যাচ্ছে? সে আবিষ্কারটা কখন, কিভাবে? আবিষ্কারটা সম্ভবত হয়েছিল যে কোনো একটা ব্যাকটেরিয়া বা সেটার মধ্যে যেখানে হচ্ছে প্রোটিন বা আরএনএ ছিল না কিন্তু ডিএনএ ছিল, সেটাও যেহেতু তার ক্যারেক্টারিস্টিক্স পরের ব্যাকটেরিয়াতে দিয়ে দেয়, তাহলে তার থেকে আমরা নিশ্চিত হলাম যে ডিএনএকেই হয়তো একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে। জি 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 কে করেছিলেন বা এগুলো বলতে পারছি। ঠিক আছে, আমার মনে হয় এর চেয়ে বেশি বোধহয় আর কেউ বলতে পারবে না। তাহলে আমাকে নম্বর দিতে হবে সিনানকেই। আমি পুরো নম্বরেই দেব, কারণ সে মূল কথাটা বলতে পেরেছে, ব্যাকটেরিয়া। পুরো ঘটনাটা না বলতে পারলেও 1944 সনে অ্যাভারি বলে একজন মার্কিন বিজ্ঞানী এবং ওনার কয়েকজন সহকর্মী, ব্যাকটেরিয়াটা ছিল নিউমোনিয়ার ব্যাকটেরিয়া, যেটা সিনান একটা ব্যাকটেরিয়ার কথা বলেছে। নিউমোনিয়ার ব্যাকটেরিয়া 2 রকমের আছে, একটাতে নিউমোনিয়া হয় আর একটাতে হয় না। তো ইঁদুরকে নিউমোনিয়া যেটা হয় না সেটা দেওয়া হলো, ইঁদুর বেঁচে আছে। যেটা হয় সেটাকে মেরে ফেলা হলো, স্টিম দিয়ে মেরে ফেলা হলো। তখন তো আর সে ব্যাকটেরিয়া করতে পারবে না। যেটা হয় না আর যেটা মরা কিন্তু হয়, এই দুটাকে একসঙ্গে রাখার পর সেখান থেকে নিয়ে ইঁদুরকে দেওয়া হলো, দেখা গেল যে ইঁদুর মরে যায়। এখন মরা ব্যাকটেরিয়া তো ইঁদুরকে মারতে পারে না, নিউমোনিয়া হতে পারে না। তাহলে মরা ব্যাকটেরিয়া এটা পেলো কোথার থেকে? সে মরার থেকে পেয়েছে। সে মরলে কী হবে, তার ডিএনএ তো আছে, বা তার যেটা ট্রান্সমিট করবে সেটা তো আছে, সেটা চলে গেছে ওর কাছে এবং ফলে ইঁদুর মারা গেছে। এইভাবে এই জিনিসটা আবিষ্কার হয়েছিল ব্যাকটেরিয়ার মাধ্যমে। তো আমরা ইতিহাসটা শেষ করে ফেললাম। এবার আমরা ভবিষ্যতে যাব, 2026 থেকে সামনের দিকে 2036। আমরা সেখানে মাত্র 2টা বিষয় নেব, প্রত্যেকটার জন্য আমরা 10 নম্বর দেব, যেহেতু একটু বাড়িয়ে বলতে হবে।
অনেকখানি কথা বলতে হবে। তো আমরা প্রথম যে বিষয়টা সেটা হলো আজকাল আমরা টেলিভিশনে তো অনেক নামকরা মানুষজন থাকে, অ্যাঙ্কর থাকে, নামকরা শিল্পী থাকে, নিউজ কাস্টার থাকে। তো আজকাল পাশ্চাত্য জগতে, আমাদের জগতে এখনো হয়নি সেটা, পাশ্চাত্য জগতে আজকাল ওই শিল্পীরা আর ডাকা হয় না, তারা অবতার বানিয়ে নিয়েছে। ওদেরকে বলে অবতার বানিয়ে নেওয়া হয়েছে। তার বানিয়ে এআই সৃষ্ট কতগুলো চরিত্র, তারা নিউজ পড়ে, তারা ভাষ্য দেয়। এই জিনিসটা সামনের দিকে কিভাবে এগোবে, এই যে অবতার হওয়ার অবতার কিংবা অ্যাভেটার, এটা মূলত আমাদের নিজেদেরই কিংবা অন্য কোনো এআই সিস্টেমের একটা কৃত্রিম রূপ, অর্থাৎ আমাদের ফেস স্ক্যান করে সেটাকে আমরা একটা আমাদের অ্যাভাটার বানিয়ে নিতে পারবো, যেটা আমাদের বদলে আর কি সেটা কাজ করবে। তো ভবিষ্যতে আমরা দেখতে পারবো কি, যখন মনে করেন আমার খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে, কিন্তু আমার সেই মিটিংয়ে বর্তমানে ভিডিও দিয়ে জয়েন করার সুযোগ নেই, তো সেই মিটিংয়ে আমি আমার অ্যাভাটারকে সেট করব এবং যখনই আমার ভয়েস আমি বলবো, সেই আমার ভয়েসটা চলে যাবে সেই অ্যাভাটারের মাধ্যমে। তখন বোঝা যাবে যে সেই অ্যাভাটারটা আমার মতো করেই সেখানে মূলত মিটিংটাতে অ্যাটেন্ড করবে। এটা গেল মূলত হচ্ছে পার্সোনাল ইউজ। এখন আমরা যখন কমার্শিয়াল ইউজে যাব, তখন দেখা যাবে যে ভবিষ্যতে বিভিন্ন টিভি স্টেশনে যখন রিপোর্টাররা আছে, বিভিন্ন কারণে মনে করেন কোনো দুর্যোগ আক্রান্ত স্থানে কোনো রিপোর্টিং করতে লাগবে কি, সেখানে ক্যামেরা দিয়ে কোনো মানুষের ভিডিও করার সুযোগ নেই, তো সেখানে দেখা যাবে সেই অ্যাভাটার কোনো মানুষ ভয়েস দিচ্ছে এবং সেই অ্যাভাটারের মাধ্যমে সেই ভয়েসটা আর কি একজন অ্যাকচুয়াল মানুষের মতো করে সেটি ট্রান্সমিট করা হচ্ছে। মোটামুটি একই কথা বলছো, কিন্তু আমরা নতুন জিনিস আর কি হতে পারে। মনে করেন আমরা কোনো বিখ্যাত ব্যক্তিত্ব, বর্তমানে যেগুলো ভিআর কিংবা এআর হেডসেট আছে, সেগুলোতে বিখ্যাত কোনো ব্যক্তিত্বদের সাথে তাদের অ্যাভাটারদের সাথে আমরা কানেক্ট করতে পারবো। হয়তো বা রিচার্ড ফাইনম্যান যিনি মারা গিয়েছেন, তার সাথেও আমরা তার অ্যাভাটারের সাথে কথা বলতে পারবো। ভবিষ্যতে বর্তমানে ক্যারেক্টার এআই এর সাথে আমরা চ্যাট করতে পারি। তো যখন রিচার্ড ফাইনম্যানের অ্যাভাটারের সাথে এই চ্যাটবটকে ইন্টিগ্রেট করা হবে, তখন দেখা যাবে যে আমরা রিচার্ড ফাইনম্যানের সাথে বাস্তবে আর কি বাস্তবের মতো কথা বলতে পারছি। তো এটা হচ্ছে শিক্ষাগত ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট ফেলবে। চমৎকার বলেছে অভয়, প্রায় অনেক জিনিস বলেছে। তারপরেও যদি কোনো পয়েন্ট থাকে আমি একবার সুযোগ দেব কাউকে। জারিফ, আমরা যেই অ্যাভেটারগুলো ইউজ করব সেগুলো হচ্ছে মূলত ডিপ ফেক হিসেবে ইউজ করে হচ্ছে তৈরি করা যেতে পারে, যে কারো মানে প্রতিচ্ছবি হিসেবে আমরা সেটাকে এআই চ্যাট মডেলের সাথে যুক্ত করে দিতে পারি। তো এগুলো আমাদের ভবিষ্যতে কি কাজে দিবে? ভবিষ্যতে আমাদের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যেখানে সাধারণত মানুষ যেতেও অসুবিধা বোধ করে, কিন্তু সেখানে এখন পর্যন্ত মানুষের বসতি আছে, সেখানে আমরা চিকিৎসা পৌঁছে দিতে পারবো না। এখানে চিকিৎসার কথা হচ্ছে না, এটা বিনোদনের কথা হচ্ছে। এটাকে আমরা যে কোনোখানে প্লেস করতে পারি। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেটিভ বিষয়, মনে হয় আমরা অভয়কেই পুরো নম্বরটা দেব, 10 নম্বর। এটা বেসিক্যালি সংস্কৃত কথা, আমরাও বলি অবতার। 1985-এ তোমার একটা ফিকশনে এই চরিত্রটা অবতার বলে করা হয়েছিল। একটা জিনিস বোধহয় অ্যাড করা যায়, সেটা হলো ইন্টারঅ্যাক্টিভিটি, শ্রোতার সাথে অবতারের যোগাযোগটা। শ্রোতা হয়তো একটা সাজেশন দিতে পারবে, এখনও হয়, টেলিফোন করে হয়, কিন্তু সেটা আরও সামনাসামনি চ্যাটবটের মাধ্যমে এটা হতে পারে, ইন্টারঅ্যাক্টিভ করা। তারপর আরেকটা জিনিস হতে পারে, যেটা হয়তো ও কিছুটা বলেছিল, ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা চলে যেতে পারি। এখন তো আমরা রিয়েলিটিতে কথা বলি। সাধারণ মানুষকে নিয়ে কন্ট্রোল করা ডিফিকাল্ট, অবতারকে কন্ট্রোল করা দর্শকেই কন্ট্রোল করতে পারবে। অবতার একটু অন্যরকম অবতার হয়ে গেল, এরকম না ওরকম। তো এগুলো কিন্তু সামনে আসবে। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের বিষয়টা, এখন তো চালকবিহীন ট্যাক্সি আছে অনেক দেশেই, অলরেডি চালকবিহীন ট্যাক্সি আছে। নেক্সট একটা চিন্তা করা হচ্ছে যে ট্যাক্সিতে একজনকে ডাকতে হয়, চলতে হয়, সেটা তো আমি একা নিতে পারি, যাব। মিনিবাস, চালকবিহীন মিনিবাস, ক্ষণে ক্ষণে আসবে, প্যাসেঞ্জার থাকলে উঠবে, সে চলে যাবে, আবার আরেকটা আসবে, চলে যাবে। এই লাইনে কি হতে পারে সামনের দিকে? এটা মূলত বলা হচ্ছে যে আপনার সেলফ ড্রাইভিং যে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম আছে ওইটা, এখন এটা আপনার চালকবিহীন বাস হতে পারে, চালকবিহীন ট্রাম হতে পারে, অথবা চালকবিহীন মেট্রো অথবা ট্রেন হতে পারে। এটার সিস্টেমটা এরকম হতে পারে যে আপনার বিভিন্ন জায়গায় স্টেশন থাকবে, এখন কাছাকাছি যাত্রীরা ওই স্টেশনে থাকবে, যখন ট্রাম অথবা বাস, ট্রেন যাই বলেন আসবে, যাত্রীরা সেই ট্রেনের উপর উঠবে, তারপর ট্রেনটা তার নিজের রুটেই থাকবে, সে ওই রুট দিয়ে যাবে, রুট দিয়ে যাওয়ার সময় সে ওখানে লাইক স্টেশনে সে থামবে, লাইক সে প্রত্যেকটা স্টেশনে থামবে নর্মাল বাস, ট্রাম বা ট্রেনের মতো, কিন্তু
সেখানে কোনো চালক থাকবে না, সেটা এআই দ্বারা পরিচালিত হবে এবং একটা সেন্ট্রাল, এটা হচ্ছেই এখন। জি এখন অনেক জায়গায় চালু হচ্ছে, যেমন চায়নায় অনেকটুকুই স্টার্ট হয়েছে, আমেরিকায় হয়েছে। জি লাস ভেগাসে একটা শুরু হয়েছে, সরি। হ্যাঁ, সো এরকম এটা ফিউচার আরো ডেভেলপ করবে, যে এটা এখন তো কয়েকটা স্পেশাল জায়গা আছে, না, এখন আমি যেটা এটা জানতে চাচ্ছি যে মিনি বাসের যে স্পেশালিটি বা ফর দ্যাট ম্যাটার যে এমন একটা জিনিস যেটা একটা বাসও হতে পারে, হতে পারে না যে তা না, মিনি বাসের মধ্যে একটা আলাদা ইয়ে আছে যে 3-4 জন নিয়েও সে চলে যাবে, জি এরকম চলে যাবে। মাল্টিপল প্যাসেঞ্জার নিয়ে। সেটার মধ্যে কি কি চ্যালেঞ্জ আসবে বা কি কি সুবিধা অসুবিধা আসতে পারে, আমি আর কাউকে বলার সুযোগ দেবো। বুয়াসেরটা মোটামুটি বলেছি। জানি সেলফ ড্রাইভিং যে ভেহিকেলগুলো আছে তার মধ্যে পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে বাস কিন্তু একটা অনেক বড় পর্যায়ে যাবে, যেহেতু হচ্ছে এগুলো সেলফ ড্রাইভিং, এখানে কোনো ড্রাইভারের প্রয়োজন হয় না। একটা নির্দিষ্ট টাইম থাকবে, প্রত্যেকটা মানে বাস স্টপে নির্দিষ্ট টাইম অনুযায়ী বাস আসবে, সেখানে যাত্রী যতজন থাকবে সেখানে তো ড্রাইভার নাই যে দেখবে কতজন যদি না আসতেছে থাকে, জি যদি না থাকে যাত্রী না থাকে তবুও সে চলে যাবে তার গন্তব্য অনুযায়ী। কিন্তু যদি যাত্রী নাও থাকে, সেক্ষেত্রে যদি এখন এআই থেকে ইন্টিগ্রেট করে আমাদের ক্যামেরা সেট আপ করে দেওয়া থাকে যে পিছনে আমাদের বাসে কেউ নেই, সে জানবে যে এখানে যাত্রী নেই, আমি এখানে থামবো না, জি তো মোড়ে মোড়ে থামবে সে। জি 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 আমার বাসার সামনে একটা থাকতে পারে, জি জি যে এক্স্যাক্টলি 3 মিনিট পরে পরেই একটা থামে, আমি দাঁড়ালেই সে থামবে, আমি না দাঁড়ালে সে থামবে না। জি সেটাই আর কি, মানে ক্যামেরার সাথে এআই ইন্টিগ্রেট করে দিয়ে আমরা সেই বাসটি দেখতে পাবো। এটা একটা বড় জিনিস, কারণ থামলে তো অন্যদের অসুবিধা হবে, মানে অনেক সময় নষ্ট হলো বিনা কারণে, এই সময় সে নষ্ট করবে না, জি সময় সে নষ্ট করবে না। তো এমনকি আরও কিছু হতে পারে যে আমি আগাম একটা ইয়ে দিতে পারি যে আমি যাচ্ছি, জি সেটাও দিতে পারি। কাজেই অনেক সম্ভাবনা আছে এটার। তারপর হচ্ছে এটার জন্যে আমি আরেকবার দেব কাউকে যে আমাদের কি দরকার হবে, মানে কোনো পরিবর্তন দরকার আছে কিনা। প্রজ্ঞা বলবে। এর জন্য দেশের যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন করতে হবে, বিকজ অফ যদি আমি এআইয়ের সাথে কানেক্ট করে কোনো বাস চালাতে চাই, তো এখন বাংলাদেশের যে অবস্থা, ট্রাফিক জ্যাম বা বিভিন্ন সমস্যা রাস্তাঘাটে, এগুলো থাকলে তো আর সে ওইভাবে চলতে পারবে না। সেক্ষেত্রে সলিউশন হিসাবে এই মিনি বাসকে আমি যদি ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিই অথবা গুগল ম্যাপের সাথে, তাহলে সে দেখতে পারবে যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, সে সেইভাবে তার লোকেশন চেঞ্জ করবে এবং সেইভাবে চলবে। আমার মনে হয় প্রজ্ঞা ঠিকই বলেছে। আমাদের বাস্তব অবস্থার সাথে এটাকে মেলাতে হবে, ট্রাফিকের অবস্থার সাথে মেলাতে হবে, তারপর রোডগুলোর অবস্থার সাথে মেলাতে হবে। কাজে এই জিনিসগুলোকে বিবেচনায় এনে এটাকে আরও অনেক ইন্টেলিজেন্ট হতে হবে। এটা একটা বড় পয়েন্ট কিন্তু প্রজ্ঞা বলেছে যে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পরিবর্তন আনতে হবে। ট্যাক্সি চালানো সহজ, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টকে এটা করা, এটা কিন্তু অ্যাডাপ্ট করতে হবে। সব দেশেরই পাবলিক ট্রান্সপোর্টের প্রবলেম আছে, সেগুলো আমাকে, তো আমরা এটাকে ভাগ করে দেব। আমরা যে প্রথম যে বলেছিল তাকে এবং প্রজ্ঞাকে অধিকাংশ নম্বর আমরা দেব, দুটা মেজর জিনিস কভার করার জন্য। প্রথম জনকে 5, প্রজ্ঞাকে 3, আর মাঝখানে যে বলেছিল তাকে 2। আমরা এই পর্বটাও শেষ করে ফেললাম। আমাদের শেষ পর্বে চলে যাচ্ছি, যেটা মজার পর্ব, লিমেরিক ছড়া, 5 লাইনের ছড়া, একটু সুনির্দিষ্ট 5 লাইন। প্রথম, দ্বিতীয়, পঞ্চম একই ছন্দে, আবার মাঝখানে টিপ্পণীটা দুটো একই। কাজে এই নিয়মের মধ্যে বিজ্ঞানের অনেক কথা খুব চমৎকারভাবে বলা যায় এবং মজা করে বলা যায়। তো আমরা একটা লিমেরিক বলছি, লিমেরিকের প্রত্যেকটা অংশ বুঝিয়ে দিতে হবে, আগে শুনে নিতে হবে লিমেরিকটা, তারপরে চেপতে হবে, এবং এরপরে হয়তো দরকার হলে আমি আবার সেটা বলবো। নানান ঢঙে বিচিত্র এক প্রাণী, সংকটে একটি ঢং বেঁচে যায় জানি, ওই ঢঙেরই সব বংশধর, আজ থাক সব পরপর, এটি প্রকৃতির নির্বাচন জানি। এটা মেইনলি ন্যাচারাল সিলেকশনকে বোঝানো হয়েছে। তো আমরা যে স্যার একটু প্রথম পার্টটা আরেকবার। নানান ঢঙে বিচিত্র এক প্রাণী, সংকটে একটি ঢং বেঁচে যায় জানি। ওকে, তো এখানে মেইনলি বোঝানো হয়েছে যে বিভিন্ন পরিবেশের মধ্যে যে আমাদের প্রাণীদের
যে ন্যাচারাল সিলেকশন হয়েছে প্রাচীনকাল থেকে, তো সেটা মেইনলি যে বেসিস হয়েছে যে একটা প্রাণী কোনো জায়গায় কোনো সংকটে পড়েছে, পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারেনি, সেক্ষেত্রে তার জেনেটিক্যালি যে মডিফিকেশন নিজেদের মধ্যে হওয়ার পরে নতুন এক ধরনের প্রজাতির উদ্ভব হয়েছে, যা পরবর্তীতে সেই প্রতিকূল পরিবেশের সাথে। প্রথম লাইনে বলছে নানান ঢঙ্গে বিচিত্র এক প্রাণী, তার মানে ঢঙ্গগুলো অলরেডি তার মধ্যে আছে। আমি এটা আবার দেবো, বেসিক্যালি নানান ঢঙে ভিন্ন এই প্রজাতি বলতে বোঝানো হয়েছে ডারউইন ন্যাচারাল সিলেকশনে যেটা মেনলি বলেছে যে শুরুতে একটা প্রাণীর অনেকগুলো প্রজাতি থাকে, ঢং থাকে বিভিন্ন, অ্যাজ ইউ সেড। সো সেখানে যেটা হবে যে যখন পরিবেশের কোনো চেঞ্জ আসবে, লেটসে খাবারের সংকট তাদের, অথবা শিকারের সংকট, বা ওরা নিজেদের মধ্যেই মারামারি করছে, তখন দেখা যাবে যে অনেকগুলো প্রজাতি যেগুলো আর কি এই অবস্থায় টিকে থাকতে পারবে না, ওরা বিলুপ্ত হয়ে যাবে। অ্যান্ড যারা এই সব কিছুর মধ্যে টিকে থাকতে পারবে সে একটা প্রজাতি সংকটে একটি ঢং বেঁচে যায়, এই যে হ্যাঁ, সংকটে একটি ঢঙই বেঁচে যায়, মানে হচ্ছে এই পুরা সংগ্রামের মধ্যে আন্তঃপ্রজাতিক বা অন্তঃপ্রজাতিক সংগ্রামের মধ্যে একটা ঢঙই বেঁচে থাকবে, ওটা কি সুপেরিয়র স্পিসিস বলা হয় আর কি। এটাই ডারউইনের ন্যাচারাল সিলেকশন আর কি, এটাকে প্রাকৃতিক নির্বাচন বলা হয়। প্রাকৃতিক নির্বাচন ঠিকই আছে, আমি মোমেনিনকে নম্বরটা দিতে পারবো, কারণ ওটা ইম্পর্টেন্ট জিনিস। নানান ঢং অলরেডি আছে, যেগুলোকে আমরা মিউটেশন বলি। মিউটেশন নানানভাবে আছে, সে কোনো প্রাধান্য পায় না। প্রাধান্য কখন পায়? যখন একটা সংকট আছে, সংকটের মধ্যে একটা কাজে লেগে যায়, তখন তার। এখানে বলে রাখা ভালো যে আমরা প্রত্যেকটা লিমেরিকের জন্য 10 নম্বর, আমরা 2টা লিমেরিক দেবো এবং 10 নম্বর, এই 10 নম্বর মোমেনিনই পাবে এটার জন্য। তো আমরা পরের লিমেরিকে চলে যাই, আসল কথাগুলো থেকে উত্তরটা আসবে। আমরা ইলেকট্রনটি ঢেউ, সেই আবার কণা, আসল চেহারা নাই জানা, কেউ না দেখলে ঢেউ উঠে উঠলে দেখা মাত্র হয়ে পড়ে কণা। হ্যাঁ, এখানে ইলেকট্রনের ডুয়েল নেচারের কথা বলা হচ্ছে। ইলেকট্রনকে আমরা এক সময় এটাকে তরঙ্গ মনে করা হতো, এক সময় এটা দেখা গেল যে এটা কণা লাইক কিছু প্রপার্টিজও আছে, এটা ম্যাসিভ, এটা একটা ভর আছে, আবার এটার কিছু ওয়েভ লাইক প্রপার্টিজও আছে, এটা ইন্টারফারেন্স করতে পারে। তো লিমারিকটা কি আরেকবার বলা যাবে শেষের দিকে? ইলেকট্রনটি ঢেউ, সেই আবার কণা, জি, আসল চেহারা নেই জানা, কেউ না দেখলে ঢেউ উঠে উঠলে দেখা মাত্র হয়ে যায় কণা। হ্যাঁ, আমরা যখন ইলেকট্রনটাকে অবজার্ভ করব তখন আমরা মানে হচ্ছে আলাদাভাবে নির্বাচন করতে পারবো না যে এটা ঢেউ নাকি কণা। আমরা হচ্ছে যখনই দেখবো তখন এটাকে কণা হিসাবে মনে হবে, কিন্তু যখন আলাদাভাবে কেউ দেখছে না তখন এটাকে মনে হবে যে ঢেউ, তখন তার ওয়েভ প্রপার্টিসগুলো আমরা বুঝতে পারবো। ওয়েভ প্রপার্টিসটা না দেখার সময় এটা হবে, যখন তার কোয়ান্টাম নেচারটা প্রকাশ পাবে। উত্তর সঠিক, সিনান 10 নম্বরই পাবে এটার জন্যে। তো আমরা সব কিছু শেষ করে ফেললাম। এখন দেখতে পারি কার কী অবস্থা, আমাদের নাম্বার স্কোর বোর্ডে কার পজিশনটা কি, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে যারা ভালো করেছে তাদেরকে আমাদের আবার আমন্ত্রণ জানাতে হবে। সেই সঙ্গে নতুন কিছু প্রতিযোগী এখানে আসবেন পরের অনুষ্ঠানে। যারা অনুষ্ঠানটি দেখলেন তাদেরকে ধন্যবাদ এবং আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।